যদি আমি আপনাকে বলি যে প্রতিবেশী দেশ নেপাল ভারতে অন্তর্ভুক্ত হতে পারে, তাহলে আপনি কি আমার কথায় বিশ্বাস করবেন? সোজা কথা হলো, আপনার উত্তর হবে একদমই না। নেপাল নিজেই একটা স্বাধীন দেশ, যে কিনা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলে। কিন্তু আমি আপনাকে জানিয়ে রাখি, বর্তমানে পুরো বিশ্বের নজর রয়েছে নেপালের দিকে, কারণ এখন সেখানে যা ঘটতে চলেছে সেটা ইতিহাসের পাতায় মোটা অক্ষরে লেখা থাকবে। সাধারণত দেখা যায় রাজতন্ত্র শেষ হয় এবং গণতন্ত্রের আলো ছড়িয়ে পড়ে, কিন্তু এইবার নেপালে ঠিক তার বিপরীতটা হতে চলেছে। সেখানে গণতন্ত্র পতনের দিকে যাচ্ছে এবং রাজতন্ত্র আবার প্রতিষ্ঠিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। আলোচনার বিষয় হলো, শুধু নেপালে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি উঠছে না, বরং ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পোস্টার ব্যবহার করে নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার দাবি তোড়জোড়ের সঙ্গে উঠছে। এবং ঠিক যেমন ভাবে বাংলাদেশ, তারপর মায়ানমার এবং এরপর বেলুচিস্তান, আর এখন ভারতের প্রতিবেশী দেশ নেপালে অস্থিরতা দেখা যাচ্ছে, তাতে আবারও সেই পুরনো প্রশ্ন জেগে উঠছে, অখণ্ড ভারত কি সত্যি আবার প্রতিষ্ঠিত হতে চলেছে? আপনি শুনলে অবাক হবেন যে একসময় নেপাল নিজেই ভারতে অন্তর্ভুক্ত হতে চেয়েছিল, কিন্তু জওহরলাল নেহেরু সেই প্রস্তাব খারিজ করে দেন। তো তাহলে পুরো ঘটনাটা কি, সেইটাই আমরা ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে দয়া করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং ভারতের এমন প্রভাবের জন্য ভিডিওটা লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখুন প্রথমেই মানচিত্রটা, এতে লাইট গ্রিন এবং হলুদ রং দিয়ে ভারতের অংশ চিহ্নিত করা হয়েছে। ভারতের উত্তর পূর্ব পাশে লাল রঙে চিহ্নিত যে অঞ্চলটা রয়েছে সেটাই হলো নেপাল, যা 3 দিক থেকে ভারত দ্বারা বেষ্টিত, যেখানে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিম, এই 5খানা রাজ্যের সীমানা সরাসরি নেপালের সঙ্গে যুক্ত। এই অংশ মানচিত্রে হলুদ রঙে চিহ্নিত রয়েছে, তবে নেপালের উত্তরে সীমান্ত সরাসরি চীনের সঙ্গে সংযুক্ত। কিন্তু ভারতের এই প্রতিবেশী দেশ নেপালের পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে, কারণ প্রশ্ন উঠছে, নেপাল কি ভারতের অংশ হতে পারে? সেই জন্য প্রথমেই আমাদের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, তার জন্য দেখতে হবে নেপালের ইতিহাস। আসলে বলা হয় নেপালের প্রাচীনতম ইতিহাস কিরাত বংশ থেকে শুরু হয়। তারা ছিলেন সাহসী যোদ্ধা এবং পাহাড়ের রাজা হিসাবে পরিচিত। এমনকি মহাভারতেও তাদের উল্লেখ রয়েছে। জনকপুর ছিল রাজা জনকের রাজ্য, যেখানে জন্ম হয়েছিল মাতা সীতার। ফলে নেপালের ভূমি হিন্দুদের ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সংযুক্ত ছিল। এরপর এলো অষ্টাদশ শতাব্দী, যখন নেপাল ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে নিজের অস্তিত্ব রক্ষা লড়াই করছিল। তখন গোর্খা রাজ্যের রাজা পৃথ্বীনারায়ণ শাহ একতা প্রতিষ্ঠার ডাক দেন এবং বলেন, নেপাল একটা বাগান এবং আমরা সবাই ফুল। ওনার সাহস এবং দূরদর্শিতার ফলে বিচ্ছিন্ন রাজ্যগুলোকে একত্রিত করে শক্তিশালী নেপালের ভিত গড়ে তোলা হয়। এরপর 1814 সালে ব্রিটিশরা নেপালে আক্রমণ করে। নেপালের যোদ্ধারা সাহসের সঙ্গে লড়াই করলেও শক্তিশালী ব্রিটিশ সেনাবাহিনীর হাতে পরাজিত হয়। ফলে নেপালের অনেক অঞ্চল ব্রিটিশরা দখল করে নেয়। তবে লক্ষণীয় বিষয়, নেপাল কখনোই ব্রিটিশ শাসন মেনে নেয়নি। এরপর নেপালে শুরু হয় শাহবংশের শাসন। রাজা মহেন্দ্র এবং রাজা বীরেন্দ্র দেশকে ঐক্যবদ্ধ রাখেন, কিন্তু 2001 সালে ঘটে এক মর্মান্তিক ঘটনা, যা পুরো দেশকে কাঁপিয়ে দেয়। রাজপ্রাসাদে এক রাতেই রাজা বীরেন্দ্র এবং তার পুরো পরিবারকে হত্যা করা হয়। এরপর রাজা বীরেন্দ্রের ভাই জ্ঞানেন্দ্র ক্ষমতায় আসেন। সাধারণ জনগণের মনে বিশ্বাসের পরিবর্তে জন্ম নেয় ক্ষোভ। 2006 সালে জনগণের বিদ্রোহ ওঠে চরমে। লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসে এবং আওয়াজ তোলে, রাজা নয়, গণতন্ত্র চাই। তো এই স্লোগানেই কাঠমান্ডুর রাজপথ গর্জে ওঠে এবং শেষ পর্যন্ত 2008 সালে নেপালের রাজতন্ত্র হারিয়ে যায় এবং দেশটা নিজেকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। একটা সময় নেপাল ছিল বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র, কিন্তু তখন থেকে এটা একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হয়ে যায়। তখন জনগণ ভেবেছিল এর ফলে উন্নয়নের নতুন পথ খুলবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। দারিদ্র, বেকারত্ব এবং রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেতে থাকে এবং জনগণের মনে বাসা বাঁধে হতাশা। 2015 সালে নতুন সংবিধান কার্যকর হলেও জনগণের মধ্যে অসন্তোষ থেকেই যায়। আজ আবার নেপালে পুরনো দিনগুলোর স্মৃতি জেগে উঠেছে। রাস্তায় স্লোগান উঠছে, রাজা আসুন, দেশ বাঁচান। এখানে আপনি যেই ব্যক্তিকে দেখছেন তিনি সাধারণ কেউ নন, তিনি হলেন নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্র, যিনি 2001 থেকে 2008 সাল পর্যন্ত রাজত্ব করেছেন। কাঠমান্ডু পোস্টের একটা রিপোর্ট অনুযায়ী রাজনৈতিক অস্থিরতার মধ্যে রাজা জ্ঞানেন্দ্র ভারত সফরে
যান এবং লখনৌতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ করেন। যদিও এই বৈঠকে ঠিক কি আলোচনা হয়েছে সেটা স্পষ্ট নয়, তবে রাজতন্ত্র এবং হিন্দু রাষ্ট্রের দাবির সঙ্গে যোগী আদিত্যনাথের সাক্ষাৎকে এক সূত্রে গেঁথে দেখা হচ্ছে। তা এখন প্রশ্ন হলো, নেপাল কি সত্যি ভারতের সঙ্গে যুক্ত হতে চায়? নিকট ভবিষ্যতে এমন ইচ্ছা প্রকাশ হতে পারে, তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এমন কোনো প্রস্তাব আসেনি। তবে ইতিহাস বলে কিছু পদক্ষেপ আগে নেওয়া হলে নেপাল আজ ভারতের একটা রাজ্য হতে পারত। 1950 সালে নেপালে রানা শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয় এবং রাজা ত্রিভুবন ভারতে আশ্রয় নেন। তখন তিনি নেহেরুর কাছে সহায়তা চান এবং নেপালকে ভারতে যুক্ত করার প্রস্তাব দেন, কিন্তু নেহেরু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, কারণ সদ্য স্বাধীন ভারত তখন নিজের গণতান্ত্রিক পরিচয় গড়ে তুলতে ব্যস্ত ছিল। নেহেরু মনে করেছিলেন নেপালকে একটা স্বাধীন রাষ্ট্র রাখা ভারতের ভূ রাজনৈতিক স্বার্থের পক্ষে ভালো হবে, বিশেষ করে চীনের ক্রমবর্ধমান প্রভাবের কথা মাথায় রেখে। ফলে তিনি নেপালকে ভারতের অংশ করার প্রস্তাব না করেন। কিন্তু যদি সেই সময় এই প্রস্তাব গ্রহণ করা হতো তাহলে আজকে নেপাল ভারতের একটা রাজ্য হতো। তা আপনার কি মতামত এই বিষয়ে? বর্তমান কন্ডিশনের দিকে তাকিয়ে নেপাল কি কখনো ভারতের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারে? আপনার এই বিষয়ে কি মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ওদিকে ভারত সরকার আগের দিন বাংলাদেশকে নিয়ে একটা বড় ঘোষণা করেছে, যার পর ভারতের কিছু মানুষ এই ইস্যুতে প্রধানমন্ত্রী মোদির ওপর ক্ষুব্ধ। এই বিষয়ে অনেকের মন্তব্য ভাইরাল হচ্ছে, যা আমরা এই ভিডিওতে ডিসকাস করব। আসলে ঘটনা হলো, বাংলাদেশের অধ্যাপক মোহাম্মদ ইউনুস যাত্রা করেছিলেন চীনে এবং সেখানে একটা ইভেন্ট চলাকালীন তিনি এক বিবৃতি দেন, যেখানে তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চল সম্পর্কেও মন্তব্য করেন। অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তাকে এই অঞ্চলের সমুদ্রের একমাত্র রক্ষক বানিয়েছে। তিনি আরো বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টা রাজ্য, যেগুলোকে 7 সিস্টার্স বলা হয়, তারা একটা ল্যান্ড লকড অঞ্চল এবং তাদের সমুদ্রে যাওয়া সরাসরি কোনো পথ নেই। এমন সিচুয়েশনে এটা বাংলাদেশ এবং চীনের জন্য একটা বড় সুযোগ তৈরি করতে পারে। তিনি ইঙ্গিত দেন যে চীন যদি বাংলাদেশের কৌশলগত অবস্থানের ভিত্তিতে এখানে বিনিয়োগ করে তাহলে তা ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর উপরও প্রভাব বিস্তার করতে পারে। অর্থাৎ চীন যদি বাংলাদেশে শিল্প, অবকাঠামো, প্রকল্প এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিনিয়োগ বাড়ায় তাহলে ভারতের উত্তর পূর্ব অঞ্চলেও চীনের প্রভাব বাড়তে পারে। এই বক্তব্য থেকে এটা স্পষ্ট যে তিনি চীনের বিনিয়োগ আকৃষ্ট করতে চাইছেন এবং চীনের সামনে ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রতি নজর রাখার সুযোগ তুলে ধরছেন। এটা ভারতের কৌশলগত এবং সামরিক কর্মকাণ্ডের ওপর নজরদারি করার ক্ষেত্রেও চীনের জন্য সহায়ক হতে পারে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে সাহায্য করতে পারে। বাংলাদেশের নতুন সরকার নীতি নির্ধারক এবং অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কৌশল থেকে স্পষ্ট যে তাদের মনে ভারত সম্পর্কে ঠিক কি পরিকল্পনা রয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চল অত্যন্ত সংবেদনশীল এলাকা এবং এটা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে খুবই সরু শিলিগুড়ি করিডোর দ্বারা সংযুক্ত। দীর্ঘদিন ধরেই চীন ভারতের উত্তর পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশকে নিজেদের মানচিত্রে দক্ষিণ তিব্বত বলে দেখিয়ে আসছে এবং উত্তর পূর্বের কিছু অংশকে এখনো তারা বিতর্কিত অঞ্চল বলে দাবি করে। তেমন পরিস্থিতিতে যদি ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীন এবং ভারতের মধ্যে যুদ্ধ বাধে তাহলে চীন শিলিগুড়ি করিডোরে হামলা চালিয়ে এই পুরো অঞ্চলের সংযোগ বিচ্ছিন্ন করতে পারে। তেমতাবস্থায় বাংলাদেশ থেকে চীনের জন্য ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশাধিকার নিশ্চিত করার এই কৌশলগত প্রস্তাব স্পষ্টতই ভারতের স্বার্থের বিপরীতে যাচ্ছে এবং এটা ভবিষ্যতে বড় সংকট তৈরি করতে পারে। এদিকে যখন ভারতের বিভিন্ন মহলে অধ্যাপক ইউনুসের এই ভারত বিরোধী মন্তব্য ভাইরাল হতে থাকে, ঠিক তখনই প্রধানমন্ত্রী মোদির একটা চিঠি সামনে আসে। আপনারা জানেন গতকাল ছিল ঈদ এবং খবর পাওয়া যায় যে প্রধানমন্ত্রী মোদি ঈদ উপলক্ষে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রধান এবং অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এটা সেই চিঠি যা এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে। যখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন প্রধানমন্ত্রী মোদি প্রোটোকল অনুসারে প্রতি বছর ঈদ উপলক্ষে তাকে শুভেচ্ছা বার্তা পাঠাতেন। শুধু বাংলাদেশ নয়, অন্যান্য মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের প্রতিও তিনি একই বার্তা পাঠাতেন। কিন্তু এইবার প্রধানমন্ত্রী মোদি অধ্যাপক
ইউনূসকে শুভেচ্ছা বার্তা পাঠানোর পর ভারতের কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে এর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। অনেকেই বলছেন যে ইউনূসের শাসনামলে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নানান নির্যাতন হয়েছে, মন্দির ভাঙচুর হয়েছে এবং অনেক নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই বিষয়ে মন্তব্য করে একজন লিখেছেন, এটা নতুন ভারত, এটা শত্রুর ঘরে গিয়েও শুভেচ্ছা জানায়। অন্য একজন মন্তব্য করেন, নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আশায় প্রধানমন্ত্রী মোদী সব সীমা অতিক্রম করেছেন এবং এখন তিনি মোহাম্মদ ইউনূসের মতো মিথ্যা বুদ্ধিজীবীকেও ঈদের শুভেচ্ছা পাঠাচ্ছেন, যা অত্যন্ত লজ্জাজনক। এছাড়াও একজন মন্তব্য করেন, প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের নতুন প্রশাসন এবং ইউনূসের প্রতি অত্যধিক সহিষ্ণুতা দেখাচ্ছেন। তবে আপনি কি মনে করেন, প্রধানমন্ত্রী মোদীর কি অধ্যাপক ইউনূসকে চিঠি পাঠানো উচিত ছিল? এই বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট করে অবশ্যই জানান এবং ভিডিওটা ভালো লাগলে ইনফরমেশনগুলো শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। আর সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।